বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা জিঙ্ক ধাতু নিষ্কাশন সম্পর্কে পড়ব এবং জিঙ্ক ধাতু থেকে বিভিন্ন ধরনের সংকর ধাতু তৈরি হয়। আমরা জানি মরিচার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা লোহার উপর জিঙ্কের প্রলেপ দিই, যাকে জিঙ্ক লেপন বলা হয়, গ্যালভানাইজেশন। এই জিঙ্ক ধাতুর প্রকৃতিতে কিভাবে পাওয়া যায়, কিভাবে এর বিশুদ্ধীকরণ করা হয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জিঙ্ক ধাতুর আকরিক দেখব, কি কি আকরিক হিসাবে জিঙ্কে পাওয়া যায়। জিঙ্ক ধাতু নিষ্কাশন। আমরা জিঙ্ক ধাতু নিষ্কাশন নিয়ে কথা হলো। প্রথমে আমরা জিঙ্কের খনিজ বা আকরিক, বেশ কিছু খনিজ বা আকরিক হিসাবে জিঙ্কের প্রকৃতির মধ্যে পাওয়া যায়। এর মধ্যে বেশিরভাগটাই অক্সাইড আকরিক, যেমন জিঙ্কাইট, জিঙ্কের আকরিক যার সংকেত জিঙ্ক অক্সাইড, জিঙ্কাইট মনে রাখবে। জিঙ্কাইট, ক্যালামাইন, খুব ভালো একটা আকরিক, যার কার্বনেট আকরিক যেটা। জিঙ্ক ব্লেন্ড, প্রধান আকরিক জিঙ্ক ব্লেন্ড, এটা জিঙ্কের সালফাইড প্রধান আকরিক। এছাড়াও জিঙ্কের আরও কিছু আকরিক আছে, যেমন উইলিমাইট, জিঙ্কের আরেকটা আকরিক, সিলিকা ঘটিত আকরিক। বোঝা গেছে? তাহলে এই জিঙ্কের এই তিনটা হলো মোটামুটি প্রধান আকরিক। এছাড়াও জিঙ্কের আরও কিছু আকরিক আছে এবং জিঙ্কের আকরিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সংকেত সহ আমাদের মনে রাখতে হবে। যেমন জিঙ্কের আকরিক জিঙ্কাইট, জেডেনো, ক্যালামাইন, জিঙ্ক কার্বনেট, জিঙ্ক ব্লেন্ড যেটা জিঙ্কের প্রধান আকরিক, জিঙ্ক সালফাইড, এটা থেকে জিঙ্ক নিষ্কাশন করা হয়। এছাড়া উইলিমাইট, জিঙ্কের একটা সিলিকা ঘটিত আকরিক আছে, মনে থাকবে। এছাড়া ফ্রাঙ্কলিনাইট আর একটা আকরিক আছে জিঙ্কের, ফ্রাঙ্কলিনাইট, যেটা হলো জিঙ্কের সাথে ফেরিক অক্সাইড মিশে থাকে। জিঙ্কের আরও আকরিক আছে, যেমন জিঙ্কের আকরিক আছে হেমিমরফাইট বলে জিঙ্কের একটা আকরিক আছে, যেখানে সিলিকা থাকে এবং এটা এর সদক থাকবে। এই হলো জিঙ্কের আকরিক। বেশিরভাগ অক্সাইড জাতীয় হলো জিঙ্কের, এই আকরিকটা হলো জিঙ্কের প্রধান আকরিক। বোঝা গেছে? এই আকরিকটাকে কি করা হয়, সাধারণত জিঙ্ক সালফাইড এবং জিঙ্ক কার্বনেট, এই আকরিক থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়। আকরিক থেকে জিঙ্ক নিষ্কাশন করা হয়। বোঝা গেছে? ফলে মনে রাখবে আজকে থেকে জিঙ্কের বেশ কিছু আকরিক সংকেত সহ আমরা মনে রাখবো, যেমন জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন, জিঙ্কাইট, উইলিমাইট, ফ্রাঙ্কলিনাইট, হেমিমরফাইট ইত্যাদি। এদের মধ্যে জিঙ্ক ব্লেন্ড আকরিক থেকে আমরা জিঙ্ক ধাতু নিষ্কাশন করি। এবং পরবর্তী ধাপ নিয়ে আমার কথা বলবো, ফেনাবাসন পদ্ধতিতে গাড়িকরণ করা হয়, আকরিকের গাড়িকরণ। আকরিকের জিঙ্ক ধাতু নিষ্কাশনে, আকরিকের গাড়িকরণে ফেনাবাসন পদ্ধতি, বিভিন্ন তথ্য আমরা মনে রাখব। ফেনাবাসন পদ্ধতি প্রয়োগ করা হয়। আর ফেনাবাসন পদ্ধতি আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি। মনে রাখবে জিঙ্ক ধাতুর যে আকরিক, সেই আকরিকের মধ্যে গ্যালেনা মিশে থাকে ওষুধ হিসাবে। গ্যালেনা, লেড সালফাইডকে গ্যালেনা বলে, ক্যাডমিয়াম সালফাইড ইত্যাদি ওষুধ হিসাবে মিশে থাকে। মনে থাকবে এই সমস্ত ওষুধই থাকে। আমরা কি করি, ফেনা উৎপাদক হিসাবে পাইন তেল ব্যবহার করি। ফেনা সুস্থিতিকারক হিসাবে
আমরা ক্রেসলগুলো ব্যবহার করি, ক্রেসল, অ্যানিলিন। আমরা ফেনাবাসন পদ্ধতিতে এই টেকনিকটা পড়েছি। আর আমরা কি করি, আমরা গ্রাহক হিসাবে আমরা জেনথেট ব্যবহার করি, জেনথেট। বোঝা গেছে? এই সমস্ত কেমিক্যাল, এই সমস্ত রাসায়নিক পদার্থ যদি জলে মেশানো যায়, জলে মিশিয়ে বায়ু চালনা করলে কি হবে, বায়ু চালালে প্রচুর ফেনা তৈরি হবে, প্রচুর ফেনা উৎপন্ন হয়। এই হলো ফেনাবাসন পদ্ধতির টেকনিক। জলের মধ্যে আমরা পাইন তেল, ক্রেসল, অ্যানিলিন, জেনথেট ইত্যাদি মিশিয়ে দিয়ে যদি বায়ু চালনা করি প্রচুর ফেনা তৈরি হবে। বুঝাইছে এই পর্যন্ত? আর এই ফেনা এবার আমরা কি করব, মনে রাখবে প্রথম ধাপে ফেনার সঙ্গে গেলে না ভেসে ওঠে। বোঝা গেল? প্রথম ধাপে ফেনার সাথে গেলে না ভেসে উঠবে। এবার গেলে নাকে পৃথক করা হয়, গেলে না পৃথক করে আবার ফেনা তৈরি করা হয়। টেকনিকটা নিশ্চয়ই বোঝা গেছে। এবার কিন্তু কি হবে, এবার জিঙ্ক ব্লেন্ড আকরিক ফেনার সঙ্গে ভেসে ওঠে। একে সংগ্রহ করা হয়। বোঝা গেছে? এইভাবে আমরা দুটো প্রথম ধাপে কিন্তু অশুদ্ধি যে গেলে না, সেই গেলে না ফেনার সঙ্গে ভেসে উঠবে। ঠিক আছে? গ্যালেনাটা ভেসে উঠবে। যদি ক্যালামাইন, মনে রাখবে ক্যালামাইন আকরিকে ক্যালামাইন আকরিকে কিন্তু গ্যালেনা থাকে না। সেই জন্য ক্যালামাইন আকরিক যদি হয়, ক্যালামাইন আকরিক হলে গাড়িকরণ করা হয় না। এই হলো ফেনাবাসন পদ্ধতিতে গাড়িকরণের এক সাধারণ তথ্য। মনে থাকবে, ফেনাবাসন পদ্ধতিতে গাড়িকরণের সাধারণ তথ্য আমরা কি পেলাম? আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটা হলো ফেনাবাসন পদ্ধতিতে জিঙ্ক ধাতুর গাড়িকরণে। আবার বলছি, জিঙ্ক ধাতুর সালফাইড আকরিক থেকে আমরা জিঙ্ক ধাতু নিষ্কাশন করি। সালফাইড আকরিকটার নাম হলো জিঙ্ক ব্লেন্ড আকরিক। আর জিঙ্ক ব্লেন্ড আকরিকের মধ্যে অশুদ্ধি হিসাবে গ্যালেনা, ক্যাডমিয়াম সালফাইড ইত্যাদি মিশে থাকে। আমরা যে পদ্ধতিতে আকরিকের গাড়িকরণ করি সেই পদ্ধতিটার নাম ফেনাবাসন পদ্ধতি। ফেনাবাসনে জলের সঙ্গে তেল, সোডিয়াম জেনথেট, পাইন তেল ইত্যাদি মিশিয়ে দিয়ে প্রচুর ফেনা তৈরি করা হয়, যেখানে ফেনা উৎপাদক হিসাবে পাইন তেল কাজ করে, ফেনা সুস্থিতিকারক হিসাবে ক্রেসল এবং গ্রাহক হিসাবে জেনথেট কাজ করে। ফলে এই সমস্ত কেমিক্যাল, এই সমস্ত রাসায়নিক দ্রব্য জলে মিশিয়ে যদি বায়ু চালনা করা যায় তাহলে প্রচুর ফেনা উৎপন্ন হবে। আর সেই ফেনায় প্রথম ধাপে গ্যালেনা ভেসে উঠবে, এটাকে পৃথক করা হয়। দ্বিতীয় ধাপে ফেনার সঙ্গে এবার জিঙ্ক ব্লেন্ড আকরিক, যে জিঙ্ক ব্লেন্ড আকরিক ফেনার সঙ্গে ভেসে উঠবে, একে সংগ্রহ করা হবে। কারণ এটা তো সংগ্রহ করতে চাইছি আমরা। কিন্তু মনে রাখবে, যদি ক্যালামাইন আকরিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালামাইন আকরিকের মধ্যে গ্যালেনা ওষুধ হিসেবে থাকে না। সেই জন্য ক্যালামাইন আকরিক যদি হয় তার জন্য আর গাড়িকরণের প্রয়োজন হয় না। তোমরা বলতে পারবে যে আমরা যে আকরিকগুলো লিখলাম, হেমিমরফাইড আকরিকের সংকেত কি? তাপজারণ। গাড়িকৃত যে আকরিকটা আমরা পেলাম, এই গাড়িকৃত আকরিকের এবার তাপজারণ করব। তার জন্য যে চুল্লিতে প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় সেই চুল্লিটাকে হেরেসেপ চুল্লি বলে।
হেরেসেপ চুল্লি। ফলে চুল্লিটার নাম মনে রাখবে, হেরেসেপ চুল্লিতে ঘটানো হয়। কীরকম বলো তো হেরেসেপ চুল্লিটা? লম্বা একটা চুল্লি, তাকযুক্ত। আমরা ছোট্ট করে যদি আমরা চুল্লিটা একটু কল্পনা করি তাহলে মনে রাখবে চুল্লিটা এরকম তাকযুক্ত, এরকম তাকযুক্ত চুল্লি। মাছ বরাবর একটা আলোড়ক থাকে, মাছ বরাবর এরকম আলোড়ক থাকে, এবং এই আলোড়কগুলো ঘোরার ফলে কী হয়, উপর থেকে মনে রাখবে উপর থেকে আকরিক চূর্ণ ফেলা হয় এবং নিচ থেকে তপ্ত বায়ু, উত্তপ্ত বায়ু চালনা করা হয়। ফলে উপর থেকে যদি আকরিক চূর্ণ ফেলা হয়, আলোড়কটাকে যদি ঘোরানো যায় তাহলে কী হবে, আকরিক চূর্ণগুলো একটা তাক থেকে আরেকটা তাক, আরেকটা তাক উপর থেকে নিচে ধীরে ধীরে নামবে, আর নিচ থেকে উত্তপ্ত বায়ু উপরের দিকে উঠবে। ফলে একে অপরের সংস্পর্শে আসবে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপজারণ ঘটনাটা সম্পন্ন হবে। এই চুল্লিটাকে বলা হয় হেরেসেপ চুল্লি। বোঝা গেছে? হেরেসেপ চুল্লি তাহলে তাকযুক্ত একটা চুল্লি, যার মধ্যে একটা আলোড়ক থাকে, উপর থেকে আকরিক চূর্ণ ফেলা হয় আর নিচ থেকে উত্তপ্ত বায়ু চালনা করা হয়। আলোড়কটাকে ঘোরালে একটা তাক থেকে আরেকটা তাক, একটা তাক থেকে আরেকটা তাক, উপর থেকে নিচে ধীরে ধীরে আকরিক চূর্ণগুলো নামবে আর নিচ থেকে উত্তপ্ত বায়ু উপরের দিকে উঠবে, একে অপরের সংস্পর্শে আসবে এবং রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হবে, তাপজারণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। চুল্লিটাকে হেরেসেপ চুল্লি বলা হয়, মনে রাখবে। ঠিক আছে? 800 থেকে 900 ডিগ্রি সিতে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উষ্ণতা প্রায় 800 থেকে 900 ডিগ্রি হয় আর উত্তপ্ত বায়ু চালনা করা হয়। বোঝা গেছে? এবং এখানে যে রাসায়নিক বিক্রিয়া যেটা ঘটে, সেই রাসায়নিক যে পরিবর্তন ঘটে, জিঙ্ক ব্লেন্ড আকরিক বিক্রিয়া করে অক্সাইডে পরিণত হয়। বোঝা গেছে? সেই সঙ্গে মনে রাখবে ক্যালামাইন আকরিক যদি হয় তাহলে ক্যালামাইন আকরিকও তাপ দ্বারা বিয়োজিত হবে এবং অক্সাইডে পরিণত হবে। এই পরিবর্তনটায় এই তাপজারণে ঘটে। বোঝা গেছে? তাহলে তাপজারণ ঘটনা ঘটাবার জন্য আমরা হেরেসেপ চুল্লি ব্যবহার করি। 800 থেকে 900 ডিগ্রি সিতে আমরা প্রক্রিয়াটাকে সম্পন্ন করি। বোঝা গেছে? আর সেই সঙ্গে মনে রাখবে উত্তপ্ত বায়ু চালনা করা হয় এবং এই রাসায়নিক পরিবর্তন ঘটে। তবে এখানে নোট দিয়ে মনে রাখবে যে এক্ষেত্রে এই তাপজারণ প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য বায়ু প্রবাহ ও উষ্ণতা এই দুটো জিনিস কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। উষ্ণতা নিয়ন্ত্রণ করা হয় এবং এই পরীক্ষায় কোশ্চিনটা আসে, কেন নিয়ন্ত্রণ করা হয় বলো তো? কারণ বায়ু প্রবাহ যদি বেশি হয়, মনে রাখবে বায়ু প্রবাহ বেশি হলে জিঙ্ক সালফেট উৎপন্ন হবে, জিঙ্ক সালফেট উৎপন্ন হয়। বোঝা গেছে? আর এই যে জিঙ্ক সালফেট যে উৎপন্ন হলো, উৎপন্ন জিঙ্ক সালফেট পরের কার্বন বিজারণে আবার জিঙ্ক সালফাইডে ফিরে আসে, আবার জিঙ্ক সালফাইডে পরিণত হয়। ফলে আবার আকরিকে আমরা ফিরে যাব। সে কারণে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। আর কি নিয়ন্ত্রণ করা হয়? উষ্ণতা যদি 800 ডিগ্রি সি এর উপরে উষ্ণতাটা যদি থাকলে জিঙ্ক সালফেট উৎপন্ন হলেও কি হবে? এটা উচ্চ উষ্ণতায় জিঙ্ক অক্সাইডে বিয়োজিত হয়। ফলে ভয়ের কিছু নেই। এই কারণে আমরা লক্ষ্য রাখি যাতে বায়ু প্রবাহ আর উষ্ণতাটা নিয়ন্ত্রণ হয়।
ঠিক আছে, তাহলে জিঙ্ক ধাতু নিষ্কাশনের তাপ জারণের বিভিন্ন তথ্য আমরা কি পেলাম বলা যাবে তো নিশ্চয়ই। তাপ জারণ প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য যে চুল্লিটা ব্যবহার করা হয় হেরেসের চুল্লি বলে, তাকযুক্ত বিভিন্ন তাকযুক্ত মাঝ বরাবর আলোড়ক থাকে, উপর থেকে আকরিক চুনো নিচে ফেলা হয়, আলোড়কটাকে ঘোরানো হয় এবং নিচ থেকে উত্তপ্ত বায়ু চালনা করলে একে অপরের সংস্পর্শে আসবে এবং তাপ জারণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে রাসায়নিক পরিবর্তনগুলো যে ঘটে সেই পরিবর্তনগুলো হলো একটা জিঙ্ক ব্লেন্ড আকরিক জিঙ্ক অক্সাইডে পরিণত হবে, সেই সঙ্গে ক্যালামাইন আকরিক যদি হয় সেটাও বিয়োজিত হয়ে অক্সাইডে পরিণত হবে। আর বায়ু প্রবাহ উষ্ণতা ভীষণ ইম্পর্টেন্ট, যে বায়ু প্রবাহ আর উষ্ণতাটাকে নিয়ন্ত্রণ করা হয়, কারণ বায়ু প্রবাহ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে জিঙ্ক সালফেট উৎপন্ন হবে, আর এই জিঙ্ক সালফেট যদি উৎপন্ন হয় তাহলে পরের কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক সালফেট আবার জিঙ্ক সালফাইডে ফিরে আসবে। সে কারণে বায়ু প্রবাহ সবসময় মনে রাখা হবে, বায়ু প্রবাহ যাতে বেশি না হয়, আর উষ্ণতা যাতে 800 ডিগ্রি সি এর নিচে না নামে, কারণ 800 ডিগ্রি সি এর নিচে নামলে জিঙ্ক সালফেট যদি কিছুটা উৎপন্ন হয় তাহলে সেটাকে আর ভাঙা যাবে না, কিন্তু উষ্ণতা যদি 800 ডিগ্রি সি এর উপরে থাকে তাহলে জিঙ্ক সালফেট উৎপন্ন হলেও এই উচ্চ উষ্ণতায় জিঙ্ক সালফেট কিন্তু ভেঙে জিঙ্ক অক্সাইডে পরিণত হবে। এভাবে আমরা তাপজারণ প্রক্রিয়াটা সম্পন্ন করি। তোমরা বলতে পারবে এই যে তাপজারণ প্রক্রিয়াটা যে সম্পন্ন করা হলো যে চুল্লিটাতে, সেই চুল্লিটার নাম কি? কার্বন বিজারণ। এই প্রক্রিয়াটা এবার আমরা সম্পন্ন করব। জিঙ্ক ধাতু নিষ্কাশনের আগের ধাপে আমরা তাপজারিত আকরিক পেলাম, এবার এই তাপজারিত আকরিকের পরবর্তী ধাপ কার্বন বিজারণ সম্পন্ন করা হবে। যে চুল্লিতে সম্পন্ন করা হয় সেই চুল্লিটা মনে রাখবে একে রেটর্ড বলা হয়, রেটর্ড বা বক যন্ত্র বলা হয়। বক যন্ত্রে সম্পন্ন করা হয়, মনে থাকবে। তাহলে জিঙ্ক ধাতু নিষ্কাশনে আমরা কার্বন বিজারণ পদ্ধতিটা রেটর্ড বা বক যন্ত্রে সম্পন্ন করি। আর বক যন্ত্র মাটির তৈরি, বক যন্ত্র মাটি দিয়ে তৈরি হয় কিন্তু অগ্নিসহ মাটির তৈরি। চুল্লির খোলা মুখে গ্রাহক থাকে, মনে থাকবে। চুল্লিটার খোলা মুখে গ্রাহক থাকে, আর গ্রাহকের সঙ্গে আয়রন নল শীতক হিসাবে যুক্ত থাকে। ঠিক আছে, এই হলো চুল্লির একটা পরিচিতি। আর মনে রাখবে শীতক নলকে প্রলং বলে, মনে রাখবে প্রলং, এই শব্দটা মনে রাখবে, প্রলং বলে। এই হলো চুল্লির একটা পরিচিতি, মনে রাখবে। তাহলে জিঙ্ক ধাতু নিষ্কাশনের কার্বন বিজারণ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় যে চুল্লিতে, সেই চুল্লিটাকে বলা হয় রেটর্ড বা বক যন্ত্র। এটা মাটির তৈরি কিন্তু অগ্নিসহ, এবং এক্ষেত্রে চুল্লির খোলা মুখে যে গ্রাহক থাকে সেই গ্রাহকে একটা আয়রন নল যুক্ত থাকে যাকে শীতক বলা হয়। আর শীতক নলকে আবার আমরা কী বলি, প্রলং বলা হয়। এখানে যে রাসায়নিক প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটা হলো জিঙ্ক অক্সাইড কার্বন দ্বারা। মনে রাখবে এক্ষেত্রে প্রক্রিয়াটা সম্পন্ন করার আগে কি করা হয়, চুল্লিতে তাপজারিত আকরিক ও অতিরিক্ত কক নেওয়া হয়। অতিরিক্ত কথাটা মনে রাখবে, অতিরিক্ত কক নেওয়া হয়, মনে থাকবে। ঠিক আছে, এবং প্রায় 1300 থেকে 1400 ডিগ্রি সিতে চুল্লি উত্তপ্ত করা হয়। ঠিক আছে, 1300 থেকে 1400 ডিগ্রি পর্যন্ত চুল্লিকে উত্তপ্ত করলে কি হবে, জিঙ্ক বাষ্প চুল্লির খোলা মুখ দিয়ে
শীতকে জমা হয়। এইভাবে প্রক্রিয়াটাকে সম্পন্ন করা হয় জিঙ্ক ধাতু নিষ্কাশনে কার্বন বিজারণে। এখানে যে বিক্রিয়াটা সম্পন্ন হয়, কার্বনের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এইভাবে প্রক্রিয়াটা সম্পন্ন হবে। বোঝা গেছে? তাহলে জিঙ্ক ধাতু নিষ্কাশনের বিভিন্ন কার্বন বিজারণ পদ্ধতিটার বিভিন্ন তথ্য আমরা কি পেলাম? রেটর বা বক যন্ত্রে প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। বক যন্ত্র হলো এমন একটা চুল্লি যেটা মাটি দিয়ে তৈরি হয় এবং আগুন সহ্য করতে পারে, অগ্নিসহ। এই বক যন্ত্রের খোলা মুখে একটা গ্রাহক থাকে যেটা শীতকের সঙ্গে যুক্ত থাকে এবং শীতকটাকে প্রলং বলে। বক যন্ত্রের মধ্যে অতিরিক্ত কক চূর্ণ এবং তাপজারিত আকরিকটাকে নিয়ে প্রায় 1300 থেকে 1400 ডিগ্রিতে যদি উত্তপ্ত করা যায়, তাহলে জিঙ্ক বাষ্পের আকারে বেরিয়ে আসবে খোলামুখ দিয়ে এবং শীতকে জমা হবে। এখানে যে রাসায়নিক প্রক্রিয়াটা সংঘটিত হয় সেটা হলো জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন থেকে তৈরি হয় জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। বোঝা গেছে? তোমরা বলতে পারবে এক্ষেত্রে যে জিঙ্ক ধাতু নিষ্কাশনে আমরা যে প্রক্রিয়াটা সম্পন্ন করলাম, এই প্রক্রিয়াটা যে জিঙ্কটা পাওয়া যায়, মনে রাখ এই জিঙ্কটাকে বলা হয় স্পেলটার। কি বলা হয়? স্পেলটার জিঙ্ক বলে। ঠিক আছে? যার মধ্যে জিঙ্ক থাকে কত? 97 থেকে 98%। ফলে কার্বন বিজারণ প্রক্রিয়া প্রাপ্ত জিঙ্ককে বলা হয় স্পেলটার জিঙ্ক। আর এই স্পেলটার জিঙ্কের মধ্যে কার্বনের পরিমাণ থাকে 97 থেকে 98 ভাগ। জিঙ্ক ধাতু নিষ্কাশনের কার্বন বিজারণ পদ্ধতিতে যে আমরা রেটর বা বক যন্ত্রে গলিত জিঙ্ক পেলাম, যাকে স্পেলটার জিঙ্ক বলে, এই প্রক্রিয়াটা সম্পন্ন করার সময় বেশ কিছু তথ্য আমাদের মনে রাখতে হয়, বেশ কিছু প্রবলেম। যেমন মনে রাখবে অতিরিক্ত কক ব্যবহৃত হয়। কেন বলো তো অতিরিক্ত কোক কেন ব্যবহার করা হলো? কারণ এই বিজারণ পদ্ধতিতে যেমন জিঙ্ক, গলিত জিঙ্ক তৈরি হয়, সেই সঙ্গে কিন্তু আরেকটা বিক্রিয়া সম্পন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। মনে রাখবে কার্বন মনোক্সাইডের সঙ্গে CO2 উৎপন্ন হয়। ঠিক আছে? উৎপন্ন CO2 ZnO2-তে জারিত করে, ফলে আবার অক্সাইডে ফিরিয়ে আনে জারিত করে। যাতে এই ঘটনাটা না ঘটে, CO2 যাতে জিঙ্ক অক্সাইডে জারিত করতে না পারে, সেজন্য অতিরিক্ত কক ব্যবহার করা হয়। কক কী করে? CO2-কে কার্বন মনোক্সাইডে বিজারিত করে। বুঝতে পেরেছ? কার্বন মনোক্সাইডে বিজারিত করে, ফলে CO2 উৎপন্ন হওয়ার সুযোগ থাকে না। বোঝা গেল কি না? সুযোগ থাকে না, সে কারণে অতিরিক্ত কক ব্যবহার করা হয়। বোঝা গেছে? তাহলে অতিরিক্ত কক ব্যবহার করার কারণ কি? কার্বন বিজারণ পদ্ধতিতে কার্বন মনোক্সাইডের সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড চুল্লির জিঙ্ককে জিঙ্ক অক্সাইডে জারিত করে দেয়, আবার আগের অবস্থায় অক্সাইডে ফিরিয়ে নিয়ে আসে। যাতে এই ঘটনাটা না ঘটে তার জন্য কার্বন ডাইঅক্সাইডকে উৎপন্ন হতে দেওয়া যায় না। এই কাজটা কে করে? কক। কি করে? যদি কিছুটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েই থাকে, সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইডকে কার্বন মনোক্সাইডে বিজারিত করবে, ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার সুযোগ থাকে না যদি আমরা অতিরিক্ত কক ব্যবহার করি। আমরা আরও এরকম একটা প্রবলেম দেখব যে মারুত চুল্লি কেন? মারুত চুল্লিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা যাবে কি না? ঠিক আছে, তো জিঙ্ক ধাতু নিষ্কাশনে মারুত চুল্লি কেন ব্যবহৃত হয় না? কেন বলো তো মারুত চুল্লি কেন ব্যবহৃত হয় না? কারণ আমরা পড়েছি আয়রন নিষ্কাশনে মারুত চুল্লির উষ্ণতা অনেক বেশি, প্রায় 2200 কেলভিনের মতো, তাই কিনা বলো? এত বেশি উষ্ণতায়
এই উচ্চ উষ্ণতায় কি হবে, জিঙ্ক বাষ্প বায়ুর সঙ্গে তীব্র বেগে, মনে রাখবে বায়ুর সঙ্গে তীব্র বেগে চুল্লি থেকে নির্গত হবে। ফলে সংগ্রহ করা যাবে না। এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা হলো এই উচ্চ উষ্ণতায় বায়ুর O2 ও CO2 কি করবে, জিঙ্ককে জিঙ্ক অক্সাইডে জারিত করে। আর এই দুটো অসুবিধার জন্য আমরা মারুত চুল্লি ব্যবহার করতে পারি না জিঙ্ক ধাতু নিষ্কাশনে। বোঝা গেছে? তাহলে জিঙ্ক ধাতু নিষ্কাশনে কিন্তু আয়রন নিষ্কাশনে যেমন মারুত চুল্লি ব্যবহার করা যায়, জিঙ্ক ধাতু নিষ্কাশনে মারুত চুল্লি ব্যবহার করা যায় না। কেন? কারণ মারুত চুল্লির উষ্ণতা প্রায় 2200 কেলভিন আর জিঙ্কের স্ফুটনাঙ্ক 920 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে? অনেক কম। ফলে এত বেশি উষ্ণতায় জিঙ্ক বাষ্প কি করবে, তীব্র বেগে চুল্লি থেকে নির্গত হবে। ফলে জিঙ্কটাকে সংগ্রহ করা যাবে না, এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা, এত বেশি উচ্চ উষ্ণতায় বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন কি করবে, জিঙ্ককে জিঙ্ক অক্সাইডে জারিত করবে। সে কারণে আমরা মারুত চুল্লি ব্যবহার করি না। আমরা আরও যদি প্রবলেম দেখি, জিঙ্কের স্ফুটনাঙ্ক 920 ডিগ্রি। আমরা দেখলাম জিঙ্কের স্ফুটনাঙ্ক, জিঙ্কের স্ফুটনাঙ্ক 920 ডিগ্রি সি, তবুও চুল্লির উষ্ণতা 1300 থেকে 1400 ডিগ্রি হয়। কেন বলো তো? জিঙ্কের স্ফুটনাঙ্ক 920 ডিগ্রি সেলসিয়াস, তবুও চুল্লিটাতে এত উষ্ণতায় উত্তপ্ত করা হয়। বলা যাবে? তোমরা বলতে পারবে যে স্পেল্টার জিঙ্কের পরিমাণ কত? দেখো কেন করা হয়, কারণ এই যে কার্বন CO2 এর সঙ্গে বিক্রিয়া করে CO উৎপন্ন করে। আর এই বিক্রিয়াটা হলো তাপ শোষক বিক্রিয়া। দেখতে পাচ্ছ তাপ শোষক। ফলে এই উপরের তাপ শোষক বিক্রিয়া ঘটায় চুল্লির উষ্ণতা হ্রাস পাবে। নিশ্চয়ই বুঝতে পারছো। তাপশোষক বিক্রিয়াটা যদি ঘটে, ঠান্ডা হওয়া বিক্রিয়া যদি একটা ঘটে, তাহলে চুল্লির উষ্ণতা ধীরে ধীরে হ্রাস পাবে। ফলে জিঙ্ক বাষ্পের আকারে চুল্লি থেকে নির্গত হতে পারবে না যদি আমরা কম উষ্ণতায় চুল্লিটাকে উত্তপ্ত করি। এজন্য উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা হয়, যাতে চুল্লির কিছুটা উষ্ণতা কমে গেলেও জিঙ্ক বাষ্পের আকারে বেরোতে কোনো অসুবিধা না হয়। বোঝা গেছে? তাহলে যদিও জিঙ্কের স্ফুটনাঙ্ক 920 ডিগ্রি সি, তবুও 1300 থেকে 1400 ডিগ্রিতে কেন উত্তপ্ত করা হয়? কারণ চুল্লির মধ্যে একটা তাপ শোষক বিক্রিয়া ঘটে। মনে রাখবে, এই তাপ শোষক বিক্রিয়াটা ঘটার ফলে চুল্লির উষ্ণতা ধীরে ধীরে হ্রাস পায়। আমরা যদি কম উষ্ণতা বিক্রিয়াটা 1000, 1200 বা 900 ডিগ্রি সিতে আমরা চুল্লিটাকে উত্তপ্ত করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিঙ্ক বাষ্পের আকারে বেরোতে পারবে না। ঠিক আছে? সে কারণে চুল্লিটাকে বেশি উষ্ণতা উত্তপ্ত করা হয়। আমরা এখানে দেখব যে জিঙ্ক ধাতু নিষ্কাশনে কিন্তু কোনো বিগালক যুক্ত করা হয় না।
কোনো বিগালক যুক্ত করা হয় না। কেন বিগালক যুক্ত করা হয় না বলো তো? কারণ এক্ষেত্রে কার্বন বিজারণে জিঙ্ক বাষ্প আকারে চুল্লি থেকে নির্গত হয়। আর অশুদ্ধি চুল্লির মধ্যে পড়ে থাকে, অশুদ্ধিগুলো চুল্লির মধ্যে পড়ে থাকে, ফলে বিগালক যুক্ত করে খনিজমল অপসারণের প্রয়োজন হয় না। আর এজন্য বিগালক যুক্ত করা হয় না। বোঝা গেছে? খুব সহজ, এই অসুবিধার কিছু নেই। চুল্লিকে যখন কার্বন বিজারণ পদ্ধতিতে তীব্রভাবে উত্তপ্ত করা হয়, জিঙ্ক বাষ্পের আকারে বেরিয়ে আসে এবং অশুদ্ধিগুলো চুল্লির মধ্যে পড়ে থাকে, ফলে অতিরিক্ত বিগালক খরচ করে যুক্ত করে খনিজ মলগুলো পৃথক করার কোনো দরকার হয় না। ফলে জিঙ্ক ধাতু নিষ্কাশনে কার্বন বিজারণে এরকম বেশ কিছু তথ্য, বেশ কিছু কোশ্চিন আছে, এদের মধ্যে কোনোটা না কোনোটা পরীক্ষায় কিন্তু আসেই। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে জিঙ্ক ধাতু নিষ্কাশনে যে চুল্লিটার কথা বারবার বলা হচ্ছে, বক যন্ত্র বা রেটট, এই রেটটের যে খোলামুখে, রেটটের খোলামুখে শীতক, যেটা লোহার যে নলটা শীতক, তাকে কি বলে বলো তো? জিঙ্ক নিষ্কাশনে ইলিংহাম। ইলিংহামে আমাদের ধারণা আছে, থার্মোডাইনামিক্যালি আমরা দেখব জিঙ্ক অক্সাইডকে বিজারিত করার জন্য কোনটা উপযুক্ত বিজারক, কার্বন মনোক্সাইড না কার্বন। আমরা ইলিংহামের রেখাচিত্রটা যদি একটু দেখে নিই, জিঙ্কের ক্ষেত্রে ইলিংহাম তো নিশ্চয় মনে আছে এবং খুব সহজও। আমরা দেখব যে কাঠ বিজারক হিসাবে কোনটা উপযুক্ত হবে, সেই জিনিসটা আমরা দেখে নিব। আমরা যদি দেখি, এটা কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড গঠনের রেখা, এটা কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গঠনের রেখা, এটা কার্বনের সঙ্গে কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গঠনের রেখা। আর জিঙ্কের রেখাটা ঠিক এরকম। এটা হলো জিঙ্ক অক্সাইড গঠনের রেখা, এবং এই রেখাগুলো হলে আমাদের আর কোনো অসুবিধার কিছু নেই। বোঝা গেছে এটা? ঠিক আছে। এবার যদি আমরা এই পয়েন্ট, ক্রসিং পয়েন্টগুলো দেখি, আমাদের এই ক্রসিং পয়েন্টগুলো লাগবে। ক্রসিং পয়েন্ট এটা প্রায় 1180 কেলভিন। আর একটা ক্রসিং পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে, এটা প্রায় 1270 কেলভিন। এই এবার আন্দাজ করতে পারবে, বলতে পারবে কার্বন মনোক্সাইড, কার্বন কোনটা বিজারক, কীরকম টেম্পারেচারে কোনটা বিজারক হিসাবে কাজ করবে? আন্দাজ হচ্ছে? আমরা এই জিঙ্কটা, এই জায়গাটা একটু পরিষ্কার করে লিখি। জিঙ্ক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড গঠনের রেখা। দেখো আমরা যে তথ্যগুলো পাচ্ছি, দেখো দেখি এই তথ্যগুলো। প্রথমে কার্বন মনোক্সাইডের কথা বলি। দেখো জিঙ্ক অক্সাইড গঠনের রেখার সবসময় উপরে কার্বন মনোক্সাইড আছে, কোথাও ক্রসিং করেনি, আছে কোথাও? তাহলে সবসময় উপরে আছে। তাহলে আমরা কি বলবো? CO থেকে CO2 গঠনের রেখা, জিঙ্ক অক্সাইড গঠনের
রেখার উপরে থাকে, ফলে আমরা বলতে পারি, কি বলতে পারি বলো তো, ফলে সিও দ্বারা জিঙ্ক অক্সাইডকে বিজারিত করা যায় না। অর্থাৎ জিঙ্ক ধাতু নিষ্কাশনে সিওকে বিজারক হিসাবে ব্যবহার করা যাবে না, যেহেতু এই রেখাটা সবসময় উপরে আছে, দেখতে পাচ্ছ। আর আমরা জানি নিচের রেখাটা উপরের রেখার অক্সাইডকে বিজারিত করবে, নিচে থাকতে হবে। তো জিঙ্ক এই সিও থেকে CO2 গঠনের রেখাটা কোনো সময় জিঙ্ক অক্সাইড গঠনের রেখা নিচে নেই, উপরেই আছে, ফলে ওটা ব্যবহার করা যাবে না। আমরা যদি এই রেখাটার কথা ভাবি, কার্বন থেকে কার্বন মনোক্সাইড, কার্বন থেকে কার্বন মনোক্সাইড গঠনের রেখা 1180 কেলভিন এর উপরে জিঙ্ক অক্সাইড গঠনের রেখার নিচে থাকে, তাই কিনা দেখো নিচে নেমে গেল। আমরা যদি আর একটা তথ্য দেখি, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড গঠনের রেখা, দেখতে পাচ্ছ এই রেখাটা ইম্পর্টেন্ট রেখা, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড গঠনের রেখা প্রায় 1270 কেলভিন এর উপরে জিঙ্ক অক্সাইড গঠনের নিচে থাকে। ফলে আমরা কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারি 1280 কেলভিন এর উপরে কক জিঙ্ক অক্সাইডকে বিজারিত করবে। এই হলো ইলিংহামের বিভিন্ন তথ্য, বোঝা গেছে। তাহলে আমরা ইলিংহাম সম্পর্কে যে ধারণাটা তৈরি করেছি সেটাকে একদম সংক্ষিপ্ত এক কথায় আমরা বলতে পারি, যেই রেখাটা কার্বন বা কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড গঠনের যে রেখাটা ধাতুর অক্সাইড গঠনের নিচে থাকবে, যতটা টেম্পারেচার রেঞ্জে নিচে থাকবে ততক্ষণে সে কিন্তু বিজারিত করতে পারবে ধাতুর অক্সাইডকে। জিঙ্ক নিষ্কাশনের ক্ষেত্রে যদি ইলিংহামটা আমরা একটুখানি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড গঠনের রেখাটা সর্বদা উপরে থাকে, সে কারণে কার্বন মনোক্সাইড কিন্তু কখনো জিঙ্ক অক্সাইডকে বিজারিত করতে পারবে না, বোঝা কথাটা। কিন্তু আমরা যদি এই দুটো রেখার কথা বিবেচনা করি, তাহলে এইটা কার্বন থেকে যে কার্বন মনোক্সাইড এবং কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড গঠনের রেখা দুটা কিন্তু যথাক্রমে 1180 এবং 1270 কেলভিনের উপরে জিঙ্ক অক্সাইড গঠনের রেখা নিচে নেমে যায়। সেক্ষেত্রে কিন্তু কি হবে, এই যে উচ্চ তাপমাত্রা অর্থাৎ প্রায় 1270 কেলভিনের উপরে বা 1180 কেলভিনের উপরে কার্বন কিন্তু জিঙ্ক অক্সাইডকে ধাতব জিঙ্ককে বিজারিত করতে পারবে। ফলে সে কারণে তো উচ্চ উষ্ণতায় জিঙ্ক ধাতু নিষ্কাশনের বিজারণ প্রক্রিয়াটা চুল্লিতে সম্পন্ন করা হয়। এবার আমরা জিঙ্ক ধাতুর বিশোধন পড়ব। আমরা রেটর থেকে যে স্পেলটার জিঙ্কটা পেলাম প্রায় 97 থেকে 98% জিঙ্ক, অর্থাৎ যে স্পেলটারটা পেলাম সেখান থেকে বিশোধনের দুটো পদ্ধতি আছে। দুটো পদ্ধতির মধ্যে একটা হলো পাতন পদ্ধতি আর একটা হলো তড়িৎ বিশোধন পদ্ধতি। আমরা প্রথমে পাতন পদ্ধতিটা নিয়ে কথা বলি। পাতন পদ্ধতি তো মনে রাখবে, জিঙ্ক যে স্পেলটার জিঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধই থাকে, যেমন লেড, ক্যাডমিয়াম, আয়রন, সিলিকন ইত্যাদি ওষুধ হিসাবে কিন্তু থাকে, বোঝা গেছে। তাহলে স্পেলটারের মধ্যে নানা ধরনের ওষুধই মিশে থাকে, এই ওষুধগুলো মিশে থাকে। আমরা মিশ্রণটাকে কি করি, মিশ্রণকে প্রায় 920 ডিগ্রি সিতে উত্তপ্ত করা হয়, ঠিক আছে।
20°C যদি উত্তপ্ত করা হয় তাহলে এদের মধ্যে এই মিশ্রণটার মধ্যে কেবলমাত্র মনে রাখবে জিঙ্ক আর ক্যাডমিয়াম পাতিত হবে। আর অন্যান্য যে অশুদ্ধিগুলো আছে, অন্যান্য অশুদ্ধি, বোঝা গেছে তো টেকনিকটা? পাতন একাধিক মিশ্রণ মিশে আছে। আমরা যদি একে 920°তে উত্তপ্ত করি তাহলে কেবলমাত্র দুটো উপাদান, কি কি? জিঙ্ক আর ক্যাডমিয়াম পাতিত হবে। আর অন্যান্য অশুদ্ধি পাত্রে অপরিবর্তিত থাকবে, ওদের কোনো পরিবর্তন হয়ে যাবে না, অপরিবর্তিতভাবে পড়ে থাকবে। বোঝা গেছে নিশ্চয়ই? এবার আমরা যে পাতিত দ্রবণটা পেলাম, পাতিত মিশ্রণকে 600, মনে রাখবে পাতিত মিশ্রণকে 767°C উত্তপ্ত করা হয়। এর ফলে কি হবে বলো তো? এবার ক্যাডমিয়ামের স্ফুটনাঙ্ক 767°C। ক্যাডমিয়াম এবার পাতিত হবে, ক্যাডমিয়াম পাতিত হয়, পৃথক হয়। ফলে পাত্রে কে পড়ে থাকলো? কেবলমাত্র জিঙ্ক পড়ে থাকলো। ফলে পাত্রে জিঙ্ক পড়ে থাকে। এইভাবে পাতন পদ্ধতিতে আমরা জিঙ্ক বিশুদ্ধ করে থাকি। কতটা বিশুদ্ধ হয়? বিশুদ্ধতা প্রায় 99.99%। এই হলো পাতন পদ্ধতিতে জিঙ্ক ধাতুর বিশোধন। বোঝা গেছে? পাতন পদ্ধতিতে তা বোঝা দরকার স্পেলটারের মধ্যে লেড, ক্যাডমিয়াম, মার্কারি আর আয়রন ইত্যাদি অশুদ্ধি মিশে থাকে। আমরা প্রথমে মিশ্রণটাকে 920°তে যদি উত্তপ্ত করি তাহলে কেবলমাত্র জিঙ্ক আর ক্যাডমিয়াম পাতিত হবে, অন্যান্য অশুদ্ধি পাত্রের মধ্যে অপরিবর্তিত পড়ে থাকবে। প্রাপ্ত পাতিত অংশটাকে যদি এবার আমরা প্রায় 767°C উত্তপ্ত করি তাহলে কেবলমাত্র ক্যাডমিয়াম পাতিত হবে, কারণ ক্যাডমিয়ামের স্ফুটনাঙ্ক 767°C এবং ক্যাডমিয়াম পাতিত হয়, পৃথক হবে। পরে থাকবে জিঙ্ক, প্রায় 99.99% বিশুদ্ধ জিঙ্ক এই পদ্ধতিতে পাওয়া যায়, অতি বিশুদ্ধ জিঙ্কই পাওয়া যায়। ঠিক আছে? আমরা বিশোধনের আর একটা পদ্ধতি অ্যাপ্লাই করে থাকি যাকে তড়িৎ বিশোধন বলা হয়, এবং তড়িৎ বিশোধনেও খুব বিশুদ্ধ ধাতু পাওয়া যায়। তড়িৎ বিশোধনের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখব ক্যাথোড অ্যানোড হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি। মনে রাখবে এক্ষেত্রে অ্যানোড হিসাবে যেটা ব্যবহার করা হয়, অ্যানোড হিসাবে আমরা স্পেলটার জিঙ্ক ব্যবহার করে থাকি। অ্যানোড হিসাবে স্পেলটার জিঙ্ক ব্যবহার করা হয়। স্পেলটার জিঙ্ক হলো অ্যানোড, মনে থাকবে। আর ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? ক্যাথোড হিসাবে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের পাতলা পাত, এই হলো তড়িৎ। আমরা তড়িৎ বিশোধনের টেকনিকটা পড়েছি কপার ধাতু নিষ্কাশনে, মনে আছে? কপার ধাতু নিষ্কাশনে আমরা এটা পড়েছিলাম। তাহলে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাতলা পাত, বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের পাতলা পাত হলো ক্যাথোড। আর তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করা হয়? সালফুরিক অ্যাসিড যুক্ত জিঙ্ক সালফেট দ্রবণ। এই ঠিক আছে? ইন্টারেস্টিং না? আমরা যে স্পেলটার জিঙ্কটা পেলাম 97 থেকে 98% যে জিঙ্কটা পেলাম সেখান থেকে প্রায় 99.99% জিঙ্ক আমরা বিশুদ্ধ জিঙ্ক তৈরি করতে পারছি। আমরা দেখব এক্ষেত্রে যে বিক্রিয়াটা সংঘটিত হয়, অ্যানোড বিক্রিয়া কি সংঘটিত হয়। অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? অ্যানোডের জিঙ্ক দ্রবণে Zn+2 হিসাবে নেমে আসে দণ্ডটাকে দুটো ইলেকট্রন দিয়ে। ক্যাথোড বিক্রিয়া কি সম্পন্ন হয়? ক্যাথোড বিক্রিয়া দ্রবণের জিঙ্ক
ক্যাথোডে যাবে, দ্রবণের জিঙ্ক আয়ন ক্যাথোডে যাবে এবং দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক পরিণত হবে। ফলে অ্যালুমিনিয়াম যে পাত আছে, অ্যালুমিনিয়াম পাতে বিশুদ্ধ জিঙ্ক জমা হয়। এইভাবে আমরা তড়িৎ বিশোধন পদ্ধতিতে, মনে রাখবে এটা হলো তড়িৎ বিশোধন পদ্ধতি, এইভাবে তড়িৎ বিশোধন পদ্ধতিতে আমরা প্রায় 100% বিশুদ্ধ ধাতু আমরা পাই। বোঝা গেছে? আমরা যে আলোচনাটা করলাম এক্ষেত্রে তোমরা বলতে পারবে যে জিঙ্ক ধাতু নিষ্কাশনের তড়িৎ বিশোধনে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? জিঙ্ক ধাতু নিষ্কাশনে বিভিন্ন ধাপে সংঘটিত বিক্রিয়া, বিভিন্ন ধাপে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয়, আমরা যে বিক্রিয়াগুলো দেখলাম সেটাকে একটা সামারি করব। জিঙ্ক ধাতু নিষ্কাশনে কোন কোন ধাপে কি কি বিক্রিয়া সংঘটিত হলো। যেমন তাপজারণে যে সমস্ত বিক্রিয়া সংঘটিত হয়, তাপজারণ প্রক্রিয়ায় জিঙ্ক সালফাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড উৎপন্ন, এটা তাপজারণে এই বিক্রিয়াটা সংঘটিত হয়। তাপজারণে আরেকটা বিক্রিয়া সংঘটিত হয়, আমরা দেখলাম তো এই বিক্রিয়াগুলো। তাপজারণে যেমন ক্যালামাইন আকরিক, সেটাও তাপ বিয়োজিত হয় এবং জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। এই দুটো বিক্রিয়া আমাদের তাপজারণে সংঘটিত হয়। এবং কার্বন বিজারণে যে বিক্রিয়াটা সংঘটিত হয়, কার্বন বিজারণে সেটা হলো জিঙ্ক অক্সাইড কার্বন দ্বারা জিঙ্কে বিজারিত হয়। এই হলো যেটা কার্বন বিজারণে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। কার্বন বিজারণে আরেকটা বিক্রিয়া ঘটে, মনে রাখবে, সেটা হলো কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বনের একটা বিক্রিয়া সংঘটিত হয়, যেখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এই হলো জিঙ্ক ধাতু নিষ্কাশনের বিভিন্ন ধাপে সংঘটিত বিক্রিয়া। মোটামুটি দুটো ধাপে বিক্রিয়া সংঘটিত হয়, একটা হলো তাপজারণ ধাপে আর একটা হলো কার্বন বিজারণ ধাপে। আমরা জিঙ্ক ধাতু নিষ্কাশনে আমরা দেখব, জিঙ্ক ধাতু নিষ্কাশনে এই কক ও বায়ুর ভূমিকা, কোকের ভূমিকা আর বায়ুর ভূমিকাটা কি কি বলো তো? কোকের ভূমিকা, কোক কেবলমাত্র কার্বন বিজারণেই কার্বন বিজারণেই অংশগ্রহণ করে। কি অংশগ্রহণ করে? কার্বন বিজারণের কক জিঙ্ক অক্সাইডকে, মনে রাখবে, কার্বন বিজারণের কক কি করে? জিঙ্ক অক্সাইডে জিঙ্ককে বিজারিত করে। আমরা এটা দেখেছি যে কার্বন বিজারণে জিঙ্ক অক্সাইডকে কার্বন জিঙ্ক ধাতব জিঙ্ককে বিজারিত করে। এই বিক্রিয়াটা সংঘটিত হয় কার্বন বিজারণ ধাপ। এছাড়া আর একটা বিক্রিয়া এখানে কার্বন ঘটায়, সেটা হলো কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করে। ফলে এই জায়গাটাতে কোক এই ভূমিকাটা পালন করে, কার্বন বিজারণে এই দুটো বিক্রিয়া সম্পন্ন করে। বোঝা গেছে? এই হলো কোকের ভূমিকা। আমরা যদি বায়ুর ভূমিকা দেখি, বায়ুর ভূমিকা, বায়ু কোথায় বলো তো? তাপজারণে বায়ু ভূমিকা পালন করে। তাপজারণে কি করে? এই যে জিঙ্ক সালফাইড আকরিক আছে, জিঙ্ক সালফাইড আকরিককে জিঙ্ক অক্সাইডে পরিণত করে। ফলে এই জায়গাটাতে কিন্তু বায়ু এই ভূমিকাটা পালন করে। বুঝা গেছে? সহজ আছে। সুতরাং আজকের ক্লাসে আমরা বেশ ইন্টারেস্টিং এবং বেশ সহজ আমরা জিঙ্ক ধাতু নিষ্কাশনের বিভিন্ন ধাপগুলো নিয়ে কথা বললাম। আকরিক থেকে শুরু করে স্পেল্টার জিঙ্ক কিভাবে পাওয়া যায়, সেই সঙ্গে বক যন্ত্র বা রেটোটের সংক্ষিপ্ত একটা পরিচিতি, এবং প্রাপ্ত যে স্পেল্টার বা অবিশুদ্ধ জিঙ্ক, সেই জিঙ্ক থেকে কিভাবে আমরা তাপ বিয়োজন বা তড়িৎ বিয়োজনে বিশুদ্ধ জিঙ্ক পেতে পারি, সমস্ত বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে বলা হলো। জিঙ্ক ধাতু নিষ্কাশনে তোমাদের একটা খুব সুন্দর, সম্পূর্ণ, নির্ভুল ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে ক্লাসটা শেষ করছি।